গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, যোদ্ধা। এত ছেলে থাকতে সতীশবাবু যখন বাপিকেই বেছে নিলেন, তখন একটা উপহাসের ঝড় বয়ে গেল তার উপর দিয়ে। সতীশবাবু কিন্তু সে উপহাস গ্রাহ্য করেননি, করবার কথাও নয়, কারণ তিনি তখন সবে বিএ পাশ করে স্কুল মাস্টারিতে ঢুকেছেন, এমএ পড়ছেন প্রাইভেটে। বিদ্রূপ বা উপহাস অগ্রাহ্য করবার মতো মনের জোর তার যথেষ্ট আছে। যে মানুষ দুর্বল, যার আত্মবিশ্বাসের অভাব, সেই বিদ্রূপে বিচলিত হয়। এসে পর্যন্ত পুরাতন মাস্টার মশাইদের সঙ্গে তার তর্ক চলেছে এই ব্যাপার নিয়েই। সতীশবাবু বললেন, ভালো ছেলে বা খারাপ ছেলে বলে কিছু নেই। মনীষা বা প্রতিভা দু একজনে থাকে, তারা ঈশ্বরের চিহ্নিত করা মহামানব। এছাড়া প্রায় সব ছেলেই অল্প বিস্তর সমান, কারোর বুদ্ধি প্রকট, কারোর বা আচ্ছাদিত। সে বুদ্ধির ওপরের ছাই সরিয়ে আগুনটাকে ফু দিয়ে জাগিয়ে তুলতে পারলেই তা দহন শক্তি নিয়ে জেগে উঠবে। তখন তাতে ঠিকমতো ইন্ধন জুগিয়ে যান, দেখবেন আগুনের অভাব হবে না। বলা বাহুল্য, এ নিয়ে বিস্তর তর্ক উঠেছিল। এর জবাবে অনেক কিছুই বলবার ছিল, এবং তা তারা বলেও ছিলেন। দৃষ্টান্ত, উদাহরণের অভাব ছিল না কোনো পক্ষেরই। সতীশ নিজের যুক্তির সপক্ষে যেমন পাশ্চাত্য পাণ্ডিত্যের বাণী উদ্ধার করেছিলেন, অন্য শিক্ষকরাও ছাড়েননি, বিশেষত হেডমাস্টার। এই ছোকরাটির তর্ক করার ভঙ্গি, ঔদ্ধত্য এবং যুক্তি প্রয়োগকে ধৃষ্টতা বলেই মনে করেছিলেন। নেহাত বর্তমান সেক্রেটারির এককালীন ছাত্র বলে সতীশবাবুকে তিনি দাঁড়াতে পারেননি। বিশেষত বিএ পরীক্ষায় ইংরেজি অনার্সে প্রথম হয়েছে যে, তাকে তিনিও মনে মনে সমীহ করতে বাধ্য, কারণ ও বস্তুটি তিনি পাননি। সতীশবাবু বলেছিলেন, আসলে এই ছাঁচে ঢালা শিক্ষা পদ্ধতি দায়ী এসব ছেলের পাঠে অমনোযোগ বা বিতৃষ্ণার জন্য। ওই যে সেকেন্ড ক্লাসের অরবিন্দ, প্রত্যহ ক্লাস পালিয়ে রাস্তায় গুলি খেলে। দুষ্টুমিতে ওর মাথা কেমন সাফ দেখেছেন তো? নিত্য নতুন নতুন বদমাইশির উদ্ভাবন হয় ওর মাথায়। ওকে আপনি বোকা বলবেন? তারপর একটু থেমে সোজা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ষোড়শী বাবুকে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, ওই যে উনি, কালই আমি আড়াল থেকে লক্ষ্য করছিলুম ওকে। ক্লাসে ঢুকে প্রথমেই চাইলেন হোম টাস্ক, যারা এনেছে তাদের খাতায় চোখ বুলিয়ে একটা করে সই করে দিলেন, যারা ভুল করেছে তাদের খাতায় ঢেড়া দিলেন, যারা ভুল করেনি তাদের কাছে খোঁজও নিলেন না যে অঙ্ক তারাই করেছে না অপর কাউকে দিয়ে করিয়ে নিয়েছে, আর যারা আনেনি তাদের দাঁড় করিয়ে দিলেন। তারপর উঠে গিয়ে বোর্ডে নতুন অঙ্ক বুঝিয়ে দিতে শুরু করলেন। বাকি যতক্ষণ রইলেন ক্লাসে 1 মিনিটও বিশ্রাম করেননি। আপনি এই কথাও বলতে পারবেন না যে উনি 1 মিনিট ফাঁকি দিয়েছেন। অথচ ফল কি হলো, কোন ছেলে বুঝলো আর কোন ছেলে বুঝলো না তার উনি কোনো খবরই রাখলেন না। যারা টাস্ক আনেনি তাদের উনি শাস্তি দিয়েই খালাস। কেন আনেনি, বুঝতে পেরেছে কি না সে কথা জিজ্ঞাসা করা উনি কর্তব্য বলে মনে করলেন না। ষোড়শী বাবুর মুখ লাল হয়ে উঠল। উনি বললেন, আমি বোঝাবার সময় প্রত্যেক স্টেপে জিজ্ঞাসা করে নিই ওরা বুঝেছে কি না। সতীশবাবু বললেন, আপনারাও তো ছাত্র ছিলেন এক সময়, আপনাদের শিক্ষকরাও অমনি জিজ্ঞাসা করতেন, না বুঝলেও আপনারা উঠে সে কথা বলতেন কি? মুখ গোছ করে ষোড়শীবাবু বললেন, তার চেয়ে বেশি আর কি করতে পারি বলুন? 45 মিনিট তো ক্লাস, এর ভেতরে কি আর প্রত্যেক ইন্ডিভিজুয়াল ছাত্রের খবর রাখা সম্ভব? কিন্তু তাদের প্রত্যেকেরই দায়িত্ব তো আপনারা নিয়েছেন, ওরই মধ্যে কি করে সে দায়িত্বের মর্যাদা রাখতে পারেন সেটা ভাবা দরকার। ভূগোলের মাস্টার অমিয় গোসাই বললেন, বেশ তো ভায়া,
এক্সাম্পলস আর বেটার দ্যান প্রিসেপ্টস। তুমি করিয়ে দেখে দাও না কি করে সে মর্যাদা থাকে। যথাসাধ্য চেষ্টা করব বই কি। সতীশবাবু প্রশান্ত কণ্ঠেই বলেন, কিন্তু একার দ্বারা আর কতটা করা সম্ভব? একটিকেই দেখুন না, আপনার থিওরি যদি সত্যি হয় তাহলে খুব খারাপ রেজাল্ট যে করেছে তাকেও পাশ করানো যাবে। তেমনি কোনো ছাত্রকে বেছে নিয়ে তাকে মানুষ করে দেখিয়ে দিন যে মনোযোগ দিলে সব ছেলে মানুষ হতে পারে, তাহলে আমাদেরও শিক্ষা হবে। কণ্ঠে মধু ঢেলে দেন ষোড়শীবাবু। বেশ তো, তেমনি একটা ছেলে বেছে দিন না, দেখি রেজাল্টের খাতাটা। নিজেই হাত বাড়িয়ে দেন সতীশবাবু, যেন চ্যালেঞ্জ করেন ষোড়শীবাবুকে, অথবা তার চ্যালেঞ্জ গ্রহণ করেন। খুঁজতে খুঁজতে ক্লাস 6-এর বাপির নাম পাওয়া গেল। অতুল্য রায় চৌধুরী। ইংরেজি 0, অঙ্ক 0, বাংলা 7, ইতিহাস 10, ভূগোল 30। এই তো চমৎকার ছেলে, একে আমি বেছে নিলাম। ছেলেটিকে ডেকে পাঠান তো ষোড়শীবাবু, দেখি। বেয়ারা নিয়ে এলো ছেলেটিকে। রোগা ছিপছিপে, বেচারি বেচারি ছেলে, দেখতে সুশ্রী বলা চলে, কিন্তু মুখের মধ্যে কোথাও বুদ্ধির কোনো ছাপ নেই। তোমার নাম অতুল্য, ডাকনাম কি? ডাকনাম বাপি স্যার। সবাই হেসে উঠলেন। এ ডাকনাম বলে কেউ? বাপির মুখও লাল হয়ে উঠল, কিন্তু সতীশবাবু বললেন, বেশ বেশ, ভারী মিষ্টি নাম। কে ডাকেন এ নামে? বাবা? বাবা নেই স্যার, মারা গেছেন। সতীশবাবু একটু অপ্রতিভ হলেন। কে আছে আর তাহলে? মা আছেন, আমরা দুজন পিসেমশাইয়ের কাছে থাকি। ও, তাহলে তোমার পিসেমশাই গার্জেন? আচ্ছা, আজ ছুটির পর আমাকে তুমি নিয়ে যেও তো তোমাদের বাড়ি, চিনে আসব। আশঙ্কায় বাপির মুখ শুকিয়ে উঠল, একেবারে কাঁদো কাঁদো হয়ে বলল, আর কখনো এমন হবে না স্যার, খুব মন দিয়ে পড়বো এবার থেকে। এবারের মতো মাফ করুন স্যার। না না, ভয় নেই ভয় নেই, ওসব কোনো কথা নয়। আচ্ছা, না গেলেও চলবে। তুমি তোমার মা আর পিসেমশাইকে বলে এসো কাল থেকে তুমি সন্ধ্যার সময় আমার কাছে পড়তে আসবে। পড়া শেষ হলে আমি এগিয়ে দেব। তাতে যদি অসুবিধা হয় তো স্কুলের ছুটির পর এখানে 1 ঘন্টা পড়তে পারো, তবে তখন তো তোমার খিদে পাবে। বাপের মুখ যেন আরও শুকিয়ে গেল। খিদে আমার পায় না, কিন্তু স্যার আমরা যে মানে মা যে টাকা দিতে পারবে না স্যার। কথা কটা বলার অপমানে ওর কপালে ঘাম দেখা দিয়েছে। সতীশবাবু হেসে বললেন, না না, ভয় নেই, টাকা আমাকে দিতে হবে না, আমি এমনিই পড়াবো। বলো তো আমি তোমাদের বাড়ি গিয়েও পড়িয়ে আসতে পারি। এমনিভাবে একেবারে যেন দৈবক্রমে বাপি এসে পড়ল সতীশবাবুর দায়িত্বে। সতীশবাবু আরও একটা টিউশনি করতেন টাকার জন্য, সেজন্য সন্ধ্যাটা একটু অসুবিধাই ছিল। স্কুলের পরে বাপি ওর সঙ্গে যেত ওর বাসায়। স্কুলের খুব কাছে একখানা ঘর ভাড়া করে থাকতেন একটি মেসে। দেশে ওর আত্মীয় স্বজন কেউ কেউ আছে, কিন্তু তাদের নিয়ে এসে বাসা করার সঙ্গতি বা ইচ্ছা কোনোটাই ছিল না। নেহাত পড়ার ক্ষতি হবে বলে আলাদা ঘর নিয়ে থাকতেন। খাওয়াটা মেসেই হতো। স্কুল থেকে ফিরে নিজে খেতেন কোনোদিন দুধ মুড়ি, কোনোদিন বা দই চিড়ে, বাপিকেও খাইয়ে নিতেন। ছেলে মানুষ হলেও বাপির সংকোচ করার মতো জ্ঞান হয়েছিল। প্রথম প্রথম তার লজ্জা করত, কিন্তু সেই লজ্জা সতীশবাবু ভেঙে দিলেন। ওকে বুঝিয়ে দিলেন যে অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকলে পড়া মাথায় ঢুকবে না, আর ওকে লেখাপড়া করাতে না পারলে সতীশবাবুর অপমানের শেষ থাকবে না। এ হলো ওর জেদের ব্যাপার। একদিন বাপির পিসেমশাই এসে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন, একটু লজ্জাও প্রকাশ করলেন। অনাথ ছেলে, আপনি যা করলেন তার তুলনা নেই। ও যদি কোনোদিন মানুষ হয় তো আপনার গোলাম হয়ে থাকবে।
আমার কিছু করা হয়তো উচিত, কিন্তু বুঝতেই তো পারছেন আমিও বড় ছাঁপোষা। ওকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন সতীশবাবু। একটা সুবিধা হয়েছিল ওর। বাপি লেখাপড়ায় যাই হোক, এমনি খুব শান্ত মিষ্টি স্বভাবের ছেলে। উনি যখন পড়াতেন সে মন দিয়ে শুনত। সেই বছরই সব বিষয়ে পাশ করে বাপি প্রমোশন পেল। তার পরের বছর সেকেন্ড হলো, তার পরের বছর ফার্স্ট। ষোড়শীবাবুকে জব্দ করার কাজ হয়তো এতে শেষ হয়ে গেল, কিন্তু বাপিকে আর সতীশবাবু ঘাট থেকে নামাতে পারলেন না। আসলে ইচ্ছেও ছিল না। বাপি ওকে নেশার মতো আচ্ছন্ন করে ফেলেছে। আরও ভালো ফল চাই, বাপি বিশ্ববিদ্যালয়েও সকলে সেরা হবে, এ হলো ওর সাধনা। ইতিমধ্যে উনি নিজে MA পাশ করেছেন, বিটি পড়া চলেছে। সতীশবাবুর নামডাক বেরিয়েছে খুব, সেই সঙ্গে স্কুলেরও। পুরনো হেডমাস্টার চলে গিয়েছে, ষোড়শীবাবু হেডমাস্টার হয়েছেন। কমিটি আরও 7 জনকে ডিঙিয়ে সতীশবাবুকেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করেছেন। ফলে অনেকটা স্বাধীনতা পেয়েছেন সতীশবাবু। উদ্ভট উদ্ভট কাণ্ড করে বসছেন প্রত্যহ। যে সংস্কৃতে MA তাকে দিচ্ছেন ইংরেজি পড়াতে, ইংরেজির লোককে দিচ্ছেন সংস্কৃতের ভার। সতীশবাবুর মত হচ্ছে, কে কোনটা পড়েছে সেটা আমার কাছে বড় কথা নয়, কে কোনটা পড়াতে পারে ভালো সেটাই বড় কথা। গ্রুপ ভাগ করে নিয়েছেন ক্লাসের মধ্যে, ভালো মন্দ মাঝারি। প্রত্যেক গ্রুপের দিকে স্বতন্ত্র মনোযোগ দেবেন শিক্ষকরা, সে ব্যবস্থা হয়েছে। ওপরের 2টো ক্লাসে কম্পালসরি কোচিং, সব শিক্ষককেই ছুটির পর থাকতে হয় 1 ঘন্টা। সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করে সামান্য কিছু বেশি টাকাও আদায় করেছেন সতীশবাবু। কিন্তু এতে ওর আয় বেড়েছে সামান্যই। দেশে কিছু পাঠাতে হয়, এখানে খরচ আছে, তার উপর সময় কম, বেশি টিউশনিও করতে পারেন না। একটা পাঠ্যপুস্তক লিখেছেন, কিন্তু তাতে আয় হয় নামমাত্র। অন্য মাস্টার মশাইরা যাদের বই আছে, তারা যেমন নভেম্বর ডিসেম্বর মাসে সব কাজ ছেড়ে বই নিয়ে পড়েন, সতীশবাবু তা পারেন না। প্রকাশক স্পষ্টই বলে, আমাদের চেষ্টাতে কি আর কিছু হয়, অথররা চেষ্টা করলে তবে বই চলে। অথচ বাপি যখন ম্যাট্রিক পাশ করল, তখন তার সব খরচা এসে পড়ল ওর ওপর। ইতিমধ্যে সে যখন ক্লাস 9-এ পড়ছে, তখনই মা মারা যান ওর। তিনি ওর পিসে মশাইয়ের বাসায় ঝি রাঁধুনির যুগ্ন কাজ করতেন বলে ওদের গলগ্রহ মনে হয়নি। এখন হলো, তাই ম্যাট্রিক পাশ করতেই ওর পিসে মশাই চাইলেন তার অফিসে 30 টাকা মাইনের চাকরিতে ঢুকিয়ে দিতে। বাপি ছলো ছলো চোখে এসে সেই সংবাদ দিল। সতীশবাবু নিজে গেলেন দেখা করতে। ওর পিসে মশাইকে বললেন, অসুখ বিসুখ গেল তাই, তা নইলে বাপি আরও ভালো করত, এই অবস্থায় পড়াটা ছাড়িয়ে নেবেন। যাই হোক, 10 টাকার স্কলারশিপও পেয়েছে। 10 টাকা তার কি হয় বলুন, খাওয়া পড়ার কথাটা ছেড়েই দিলুম, কলেজের মাইনে, বই খাতা, জল খাবার সবটা ধরুন। আমি ছাঁপোষা মানুষ, আমারও তো ছেলেপুলে আছে। সতীশবাবু কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওর কলেজের মাইনে, বই খাতা ইত্যাদি যাবতীয় খরচ আমার। হয়তো কলেজের মাইনে লাগবে না, না লাগলে ওর কাপড় জামাও আমি দেব। এবার ওর পিসে মশাই অপ্রতিভ হলেন, বললেন, দেখুন, আপনার তো কোনো দায় নেই, আপনি যদি এতটা করেন তো আমি আর বাকিটা পারবো না। যেমন করে হোক পারতেই হবে। কলেজে ছুটোছুটি করে ফি মাফ করিয়ে নিলেন সতীশবাবু, কিন্তু তবুও খরচ কম নয়। তাছাড়া শখও আছে। নিজে বিয়ে করেননি, ছেলে পুলে হয়নি, সন্তানের সেই অতৃপ্ত ক্ষুধা মিটেছে বাপিকে পেয়ে। ছেলে কলেজে পড়লে বাপের যেমন শখ হয়, সতীশবাবুরও
সেই সব শখ দেখা দিল। তিনি একটা ভালো কলম কিনে দিলেন, একটা হাত ঘড়ি, তাছাড়াও মধ্যে মধ্যে এটা ওটা তো আছেই। কোনোদিন হয়তো গিয়ে একটা ভালো কাপড়ের স্যুটের অর্ডার দিয়ে বসলেন, কোনোদিন বা চামড়া বাঁধানো খাতা। বাপি অনুযোগ করে, অপ্রতিভ হয়, কিন্তু সতীশবাবু শোনেন না। আইএসসি পাশ করে যখন বিএসসি পড়তে গেল বাপি, তখন খরচ আরও বাড়ল। পিসেমশাই স্পষ্টই বলে দিলেন, সামান্য কিছু টাকা না পেলে তার পক্ষেও খরচ চালানো সম্ভব হবে না। অথচ বাপি ইন্টারমিডিয়েটে স্কলারশিপ পেল না। বাপি বলল, টিউশনই করব। সতীশবাবু বললেন, না, টিউশনে আমিই করব। বাপি বলল, তাহলে পড়ায় ছেড়ে দেব। সতীশবাবু অনেক করে বুঝিয়ে বললেন, বাপি, তোর পড়ার ক্ষতি হবে, বিশ্বাস কর। তুই ঋণ বলেই নে, পরে শোধ করিস, কিন্তু এখন না। এই কথাটা আমার শোন। বাপি শুনল, তবে ফল হলো হিতে বিপরীত। অর্থ করে টিউশনিটা বন্ধ করলেন সতীশবাবু। তাতে শখের টিউশনিটার সুযোগ বাড়ল। সেকেন্ড ইয়ারে ওঠার পরেই বন্ধু সুশীলের বোন অচিরাকে পড়াবার এই শখটা জেগেছিল। হয়তো সেই জন্যই স্কলারশিপটা হয়নি। তবে সতীশবাবু অতটা বোঝেননি। কিন্তু থার্ড ইয়ারে মাঝামাঝি পৌঁছে ব্যাপার চরমে পৌঁছল। সতীশবাবুর চোখে পড়ল, তখন কি আর ফেরাবার পথ আছে? এবার প্রথম যেন হতাশার সামনাসামনি দাঁড়ালেন তিনি। যদিও হাল ছাড়লেন না। সে যা সংগ্রাম করলেন সতীশবাবু, বোধহয় কোনো মানুষে কখনো করে না। শুনেছি হিংস্র জন্তুরা শাবককে বাঁচাবার জন্য এমনি একাগ্র সংগ্রাম করে। বাপি প্রথমটা একেবারেই বেঁকে দাঁড়ালো, বলল, লেখাপড়া শিখে ফল কি? আমি কারখানায় চাকরি করব, টাকা আমার চাই, এমন করে চলে না। বাপি তার প্রণয় নাট্যের কথা স্বাভাবিকভাবেই গোপন করেছিল, কিন্তু সতীশবাবু তার প্রাপ্য সম্মানটার বদলে ছাত্র শিষ্য পুত্রের মঙ্গলটাকেই বড় করে দেখলেন। তিনি নিজেই কথা পারলেন। বাপি প্রথম প্রথম এড়িয়ে গিয়েছিল কথাটা, কিন্তু পরে যখন দেখল গোপন করা বৃথা, তখন উদ্ধতভাবেই স্বীকার করল। কি হয়েছে তাতে? হ্যাঁ, ভালো সে বেসেছে। তুচ্ছ লেখাপড়া, তুচ্ছ উন্নতি, জীবন আরও বড়। সতীশবাবু ছায়ার মতো লেগে রইলেন, মুখে বুঝিয়ে বলেন, আর অনুসরণ করেন সর্বদা। শুনতে শুনতে বাপি ক্লান্ত হয়ে পড়ে, রাগ করে, সতীশবাবুর সম্পর্ক ত্যাগ করতে চায়। কিন্তু যে কিছুতে ছাড়ে না, তাকে ছাড়াবে কি করে? সতীশবাবু অচিরাদের সঙ্গে পরিচয় করে নিলেন অন্য সূত্র ধরে। সব টিউশনিতে 2 মাস ছুটি নিলেন। দিন রাত অচিরাদের বাড়ি পড়ে থাকেন। বাপি একেবারেই নিভৃত অবসর পায় না। প্রথম প্রথম সে ক্ষেপে উঠেছিল, কিন্তু পরে হার মানতে বাধ্য হল। দিন রাত কানে যা শোনা যায় তা ক্রমে বিশ্বাসও হয়ে পড়ে। বাপি অবশেষে সামলে নিল নিজেকে। বিএসসিতে অনার্স নিয়ে প্রথম হলো বাপি। সায়েন্স কলেজে এমএসসি পড়তে গেল। খরচ কমাতে সে মেস ছেড়ে আরও অন্ধকার গলিতে সস্তার এক মেসে উঠে গেলেন সতীশবাবু। টিউশনের সংখ্যা বাড়ল, এমনকি যে শিক্ষা সংস্কারের জন্য তার জীবনপণ, তাও পেছনে পড়ে গেল তার জীবনের ক্ষেত্রে। বাপের উন্নতি ছাড়া অন্য কোনো কথা নেই এখন। কিন্তু প্রচণ্ড সংঘর্ষ বাঁধল বাপি এমএসসি পাশ করার পর। সতীশবাবু চেয়েছিলেন সে শিক্ষকতার কাজে যোগ দিক। বাপি সে কথা কানেই তুলল না, একেবারেই বেঁকে দাঁড়ালো, বলল, আপনাকে দেখে আমার শিক্ষা হয়েছে মাস্টারমশাই, আর না। কিন্তু আমার স্বপ্ন। আশীর্বাদ করুন, আপনার স্বপ্ন সার্থক করব অন্যভাবে। যথেষ্ট পয়সা উপার্জন করে আপনাকে নিজস্ব স্কুল করে দেব একটা। সেখানে যা খুশি তাই করবেন, যেমন করে খুশি পড়াবেন।
এত সৌভাগ্য বিশ্বাস করতেও পারেন না, যদিচ লোভে চোখ জ্বলে। সে কি আর হবে রে? দেখবেন হয় কি না, এ আমি করবই। আরও বছর 2 রিসার্চ করল বাপি। তারপর মস্ত বড় সরকারি চাকরি পেল। 1 মাসের মাইনে হাতে পেয়েই বাপির প্রথম কাজ হলো ভালো একটা ফ্ল্যাট ভাড়া করে সতীশবাবুর সেই অন্ধকার মেস থেকে তাকে উদ্ধার করা। এ কি রে ওরে ও পাগলা, আগে ওখানে গিয়ে উঠি, শোনবার সময় ঢের পাবো। জোর করে নিয়ে যায় বাপি। কত কালের শখ আমার মাস্টার মশাই, আপনি আর আমি এমনি থাকবো দুজনে মিলে, পড়াশোনা করব, পড়াশোনার গল্প করব, সেই স্বপ্ন দেখব। আপনাকে একটু ভালো করে খাইয়ে দেয়ে মোটা করতে হবে। কি চেহারা হয়েছে বলুন তো? বিধাতা বুঝি ওর কথাগুলো শুনে বিদ্রূপের হাসি হাসলেন। মাস 5-6 পরে হঠাৎ একদিন আবিষ্কৃত হলো যে নিত্য জ্বর হচ্ছে বাপির। ডাক্তার এলেন হাসতে হাসতে। পরীক্ষা করে মুখ গম্ভীর হয়ে উঠল তার। সতীশবাবুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, এতদিন কেউ লক্ষ্য করেননি, আশ্চর্য। আবার সংগ্রামের জন্য প্রস্তুত হলেন সতীশবাবু। বাপি অনুনয় করে বলল, আমাকে কোনো হাসপাতালে দিন, চেষ্টা করলে কি আর ফ্রি বেড পাওয়া যাবে না? আপনার কাছে কিছুতেই থাকবো না, এই তো শরীর আপনার, যদি ছোঁয়াচে লাগে। সতীশবাবু বললেন, তুই আমার ছেলে হলে এ কথা বলতে পারতিস বাপি? তোকে কোথায় রেখে আমি নিশ্চিন্ত থাকবো বল? আবার টিউশনের সংখ্যা বাড়াতে হলো। পাঠ্যপুস্তক লিখলেন, তার জন্য তদবিরও করতে হলো। অর্থপুস্তক লেখা, প্রুফ দেখা, কোনো কাজই বাকি রইল না। শিক্ষার আদর্শ গেল তলিয়ে। দেশের সমস্ত ছেলের মঙ্গল যে ওই একটি ছেলের মধ্যে সংহত হয়েছে, বাঁচানো গেল না, যাবে না, তাও জানতেন। শুধু বছর 1.5 ধরে রাখলেন মাত্র। তারপর একদিন বাপি তাকে ছেড়ে চলে গেল। সবাই ভেবেছিল এবার ভেঙে পড়বেন সতীশবাবু, কিন্তু অবাক হয়ে দেখল যে তবু যোদ্ধাবেশ ত্যাগ করলেন না তিনি। তেমনি চলতে লাগলো তার অবিরাম সংগ্রাম। বন্ধু অজয়বাবু বললেন, সতীশ, আর ও ফ্ল্যাট কেন, মিছিমিছি অত খরচ? সতীশবাবু জিভ কেটে বললেন, বাপ রে, বাপি কত শখ করে ওই ফ্ল্যাটে আমাকে এনে তুলেছিল, ও ফ্ল্যাট ছেড়ে কোথায় যাব? বৃদ্ধ ষোড়শীবাবু একদিন বললেন, এখন তো আপনি একা, এ ভূতের পরিশ্রম আর কেন? কিছুক্ষণ মৌন থেকে বললেন সতীশবাবু, কি জানেন, বাপির বড় স্বাদ ছিল একটা স্কুল করার, যে স্কুলে আমাদের আদর্শ মতো পড়ানো হবে। কত পরামর্শ করেছি দুজনে বসে, কত স্বপ্ন দেখেছি। সেজন্য সে বিয়ে থা করেনি। দুজনে রোজগারের টাকা জমিয়ে স্কুল করব এই ঠিক ছিল। এখন তো সেটা আমাকেই করতে হবে, নইলে বাপি স্বর্গেও সুখ পাবে না। আপনি একটা স্কুল করবেন টাকা জমিয়ে? অবিশ্বাসের সুর, বিস্ময়ের সুর ষোড়শীবাবুর কণ্ঠে। দেখি না চেষ্টা করে, দেখতে দোষ কি? যত্নে কৃতে যদি ন সিদ্ধতি কহত্র দোষও, বুঝলেন না? বাপির নামে ওটা করে যাব, এই মনস্থ করেছি। তার স্মৃতি। ব্যস্তভাবে ছাতাটা বগলে চেপে চলে যান সতীশবাবু। 1 মিনিটও তার দাঁড়াবার অবসর নেই। আজও চলেছে তার সেই সংগ্রাম, অবিরামভাবে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, যোদ্ধা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।